আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব রক্ত ও সঞ্চালন চ্যাপ্টারটা। রক্ত ও সঞ্চালনের ফার্স্টে আমরা জানি রক্ত মানে কি। রক্ত মানে হচ্ছে এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বলা হয় হচ্ছে রক্তকে। আর হচ্ছে আমাদের এই সঞ্চালন হচ্ছে আমাদের ফুল বডিতে রক্ত কিভাবে সঞ্চালিত হয়। এখন রক্ত সঞ্চালন হওয়ার জন্য আমাদের এক ধরনের তন্ত্র আছে যার নাম হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রের কিছু অংশ আছে। কোন কোন অংশ নিয়ে আমাদের রক্ত সংবহন তন্ত্র গঠিত? রক্ত সংবহন তন্ত্র গঠিত হচ্ছে ফার্স্টে কি রক্ত, তারপরে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হৃৎপিণ্ড, আর হচ্ছে কি রক্ত বাহিকা। সো আমাদের যদি সংজ্ঞা আসে যে রক্ত সংবহন তন্ত্র কি, রক্ত সংবহন তন্ত্র হচ্ছে রক্ত হৃৎপিণ্ড ও রক্তবাহিকার মাধ্যমে যে তন্ত্রের মাধ্যমে সঞ্চালিত হয় তাকে বলে রক্ত সংবহন তন্ত্র। এখন এই যে রক্ত সংবহন তন্ত্র সম্বন্ধে কে আমাদের প্রথম ধারণা দিয়েছেন? আমাদেরকে প্রথম ধারণা দিয়েছেন উইলিয়াম হার্ভে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখন আসো, আমরা জানি যে এই যে রক্ত জিনিসটা, যাকে আমি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বলা হয়। কেন স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বলা হয়? কারণ কি যোজক কলা হচ্ছে, এটা হচ্ছে একদম তরল যোজক কলা, এটা হচ্ছে তার স্পেশাল ফিচার, দেশের তরল। এমনিতে কিন্তু কানেকটিভ টিস্যু গুলোর মধ্যে কি আমার বোনস আছে যেগুলো হচ্ছে হার্ড, তাহলে সেটা আমার এই জন্য স্পেশাল, কারণ সে হচ্ছে তরল। এখন রক্তর মধ্যে আমরা দেখি যে রক্ত আসলে কি। রক্ত হচ্ছে দুই ধরনের অংশ নিয়ে গঠিত। রক্তকে যদি আমি ভাঙি তাহলে আমি দুই ধরনের অংশ পাবো। একটা হচ্ছে আমার রক্ত রস, যাকে আমরা বলি প্লাজমা, আর একটা হচ্ছে আমার রক্ত কণিকা। এখন দেখো, এই যে রক্তের মাধ্যমে আমাদের বডিতে কি কি বাহিত হয়? রক্তের মাধ্যমে আমাদের বডিতে হরমোন, ভিটামিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বর্জ্য পদার্থ সকল কিছু আমাদের দেহে বাহিত হওয়ার জন্য এই রক্তের প্রয়োজন। এখন একজন পূর্ণবয়স্ক মানুষের বডিতে কতটুকু রক্ত থাকতে পারে? একজন পূর্ণবয়স্ক মানুষের বডিতে তার 5 লিটার রক্ত থাকে। এটা হচ্ছে আমার পুরুষের দেহে, মেইলের ক্ষেত্রে হচ্ছে 5 লিটার। আর যদি আমার ফিমেল হয়, ফিমেলের ক্ষেত্রে একটু কম থাকে, 4.5 থেকে আমার 5.5 লিটার। মানে ফিমেলের দেহে একটু কম রক্ত থাকবে। এটা কি, এটা কাদের দেহে? ফিমেলের দেহে। এখন কথা হচ্ছে, আমাদের কোশ্চেন আসতে পারে মনে যে ফিমেলের দেহে কেন আমার রক্তটা কম থাকে। দেখো, মেইলের ক্ষেত্রে যে আমাদের সেক্স হরমোন, কি, সেটা হচ্ছে আমাদের টেস্টোস্টেরন। এই যে টেস্টোস্টেরন, আর ফিমেলের ক্ষেত্রে কি? ফিমেলের ক্ষেত্রে হচ্ছে আমার ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই যে টেস্টোস্টেরন যে হরমোনটা, সেটা কি করে আমাদের মেইলের ক্ষেত্রে, সে আমাদের রক্তকণিকাগুলো কোথা থেকে তৈরি হয়? রক্তকণিকাগুলো তৈরি হয়, এই যে রক্তকণিকাগুলো, সেগুলো কিন্তু তৈরি হয় কোথা থেকে? আমাদের বোনসের যে বোন মেরু আছে, সেই বোন মেরুর স্টেম সেল থেকে তৈরি হয় এই রক্তকণিকাগুলা। এই যে এখানে মেইলের ক্ষেত্রে যে সেক্স হরমোন টেস্টোস্টেরন আছে, সে এই যে স্টেম সেল গুলোকে স্টিমুলেট করে বা উদ্দীপনা দেয়, যার ফলে কি হয় আমাদের বডিতে, মেইলের বডিতে বেশি পরিমাণে ব্লাড উৎপন্ন হয় বা রক্তকণিকা গুলো বেশি উৎপন্ন হয়। কিন্তু এই ফিমেলের ক্ষেত্রে কি এস্ট্রোজেন গুলো, এগুলো ইনহিবিটরি ইফেক্ট ফেলে, মানে কি আমাদের বিপরীত ইফেক্ট, মানে বাধাদান করে, যার ফলে কি আমাদের বোন মেরুতে স্টেম সেলকে উদ্দীপনা দেয় না, সেই ইনহিবিটরি উদ্দীপনা দেয়। তাই ফিমেলের ক্ষেত্রে আমাদের ব্লাড কম থাকে। আবার ফিমেলের ক্ষেত্রে কি হয়? ফিমেলের ক্ষেত্রে কিন্তু মিনস্ট্রুয়েশন বা কি আমাদের পিরিয়ড চলে যখন, বা আমাদের যাকে বলি মিলস, এইসব কারণে কিন্তু কি হয় ফিমেলের ক্ষেত্রে প্রায় আমাদের ব্লাড লস হয়, আমাদের কিন্তু সপ্তাহে হয়। তাহলে কি হচ্ছে আমার এখানে, এভাবে কিন্তু ব্লাড লস হচ্ছে, সাথে আমার কি আয়রন লস হচ্ছে, যার কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে। কারণ কি, আমার হিমোগ্লোবিনকে যদি আমি ভাঙি, হিমোগ্লোবিন কে ভাঙলে কি হয়? হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা হিম পাই আর হচ্ছে গ্লোবিন পাই। এই যে হিম হচ্ছে কি এক ধরনের লৌহ জাতীয় পদার্থ।
লৌহ মানে কি আমি জানি ফেরাম। তাহলে এই যে আমার মিক্সচারের সাথে আমার প্রতি ব্লাড বের হয়ে যাচ্ছে, তার সাথে আমার ফেরাম আয়নও চলে যাচ্ছে, যার কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে। সো ফিমেলের বডিতে রক্তকণিকা কম উৎপন্ন হচ্ছে, রেড ব্লাড সেলের পরিমাণও কমে যাচ্ছে। সো এই জন্য ফিমেলের বডিতে কি ব্লাড কম থাকে। এখন দেখো শিশুদের দেহে কতটুকু ব্লাড থাকে, এই যে মেল, ফিমেল আর শিশু, এই তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। শিশুদের দেহে আমাদের কতটুকু ব্লাড থাকে, 90 ml পার কেজি, 90 ml পার কেজি ব্লাড থাকে হচ্ছে আমার একজন বাচ্চার দেহে। এখন আসো ব্লাডের আরো কিছু ফিচার পড়ি। আমাদের এই যে মেলের ক্ষেত্রে যে পড়লাম 5 লিটার ব্লাড থাকে, এটা হচ্ছে তার মোট ওজনের কত পার্সেন্ট, 8%। তার মোট ওজন 8%। ধরো একজনের বডিতে, একজনের বডি ওজন, তার ওজন হচ্ছে 70 কেজি, তাহলে কি আমার বডিতে 70 কেজির 8% হিসাব করলে আমি তার ব্লাড পাবো। তো ওই অনুপাতে তার ব্লাড আছে, তাহলে কতটুকু ব্লাড আছে তার দেহে, তার মোট ওজনের 8% হচ্ছে ব্লাড থাকে। এখন এই যে ব্লাডের কি একটা নির্দিষ্ট পিএইচ আছে, পিএইচটা কত, 7.35 থেকে 7.45। এটা হচ্ছে কি ব্লাডের একটা পিএইচ। এখন আসো এই পিএইচটা কেন এত ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। পিএইচটা এই জন্য ইম্পর্টেন্ট, আমাদের বডিতে যত কাজ আছে সকল কিছুর জন্য এক ধরনের পারফেক্ট একটা পরিবেশ দরকার। মনে করো ডাইজেশনের ক্ষেত্রে আমাদের পাকস্থলী কি, পাকস্থলীতে আমাদের যখন খাবার ডাইজেস্ট হয় বা পরিপাক হয়, তার জন্য আমার অ্যাসিডিক পরিবেশ দরকার। সো আমার এখানে কি পিএইচ মেনটেন করতে হবে। আমার ক্ষারীয় পরিবেশ হলে কি আমার পিএইচ মেনটেন হচ্ছে না, সো আমার এনজাইম গুলো কাজ করতে পারবে না। আবার যদি আমি এখানে ক্ষুদ্রান্তের ক্ষেত্রে ধরি, সেখানে আমার ক্ষারীয় পরিবেশ দরকার, তো সেখানে আমার কি পিএইচ মেনটেন করতে হবে। এখন সব কথা এক কথা কি, পিএইচটা আমার বডিতে কেন মেনটেন করতে হয়, যাতে এনজাইম অ্যাক্টিভিটি ঠিক থাকে, এনজাইম যাতে ঠিক মতো কাজ করতে পারে, এনজাইম অ্যাক্টিভিটি। সো আমার বডিতে সকল কাজের জন্য কি নির্দিষ্ট এনজাইম আছে, প্রত্যেকটা অঙ্গে এনজাইম আছে। সো এনজাইম অ্যাক্টিভিটি যদি ঠিক রাখতে হয়, আমার একজনের সুনির্দিষ্ট পিএইচ দরকার, কারণ সব এনজাইম সব পিএইচে কাজ করতে পারে না। আবার দেখো যদি বডিতে কারো 7.35 এর কম যদি আমার পিএইচ হয়, তাহলে তার বডিতে কি হয়ে যায়, অ্যাসিডোসিস হয়ে যায়। অ্যাসিডোসিস মানে কি তার বডিতে অ্যাসিড বেশি বেড়ে যায়। আবার যদি কারো বডিতে 7.45 এর বেশি হয়ে যায় পিএইচ, তাহলে তার কি অ্যালকালোসিস হয়ে যায়। এই টার্মগুলো তোমরা একটু মনে রাখবা, এগুলো কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে। আমরা কি শিখলাম যে পিএইচটা কেন এত মেনটেন করা দরকার, পিএইচ মেনটেন করা দরকার হচ্ছে আমাদের যেন এনজাইম অ্যাক্টিভিটি গুলা ঠিক থাকে। তাহলে আরেকটা কি, রক্তে যে এই পিএইচ থেকে আমি কি পেলাম, যে রক্তটা কিরকম পদার্থ, রক্ত হচ্ছে কি ক্ষারীয়, ঈষৎ ক্ষারীয়, যেহেতু তার পিএইচটা কি 7.35 থেকে 7.45। এখন রক্তের তাপমাত্রা কত, রক্তের একটা কাজ কিন্তু আমাদের বডি থেকে তাপমাত্রা ভারসাম্য রাখা। সো ব্লাডের তাপমাত্রা কত, ব্লাডের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটা ব্লাডের তাপমাত্রা। এখন যে কথাগুলো বলছি সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, সবগুলা কথা তুমি নোট ডাউন করে রাখবা। এখন আসো রক্তের আপেক্ষিক গুরুত্ব কি, রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে আমার 1.065, অথবা আমি যদি রেঞ্জে লিখি তাহলে হচ্ছে 1.05 টু 1.06। এটা হচ্ছে আমার আপেক্ষিক গুরুত্ব ব্লাডের। এখন এই যে আপেক্ষিক গুরুত্ব, এটা কি পানির থেকে বেশি। এই যে আপেক্ষিক গুরুত্বটা মেনলি কি হয়, এটা হচ্ছে আমার পানি থেকে বেশি, কারণ পানির মধ্যে কণাগুলা, কোনো ধরনের কণাগুলা এত বড় না, কিন্তু ব্লাডের ক্ষেত্রে রক্তকণিকা আছে, সেগুলা চলার পথে বাধা সৃষ্টি করতে পারে, এই জন্য তার আপেক্ষিক গুরুত্ব কি ব্লাডেরটা বেশি, পানিরটা একটু কম। আর কি আছে, রক্তের স্বাদ কিরকম হয়, রক্তের স্বাদ কিরকম হয়, একটু নুনতা স্বাদের হয় রক্তটা। এখন এই নুনতা স্বাদ কেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসে, যে রক্ত কেন লবণাক্ত লাগে। লবণাক্ত লাগার একটা কারণ হচ্ছে অজৈব লবণের উপস্থিতি, ব্লাডের মধ্যে অজৈব লবণ আছে। অজৈব লবণ কিরকম অজৈব লবণ, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড আছে, মানে ব্লাডের মধ্যে বিভিন্ন আয়ন থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। সো এগুলো কি লবণ, অজৈব লবণ তৈরি করতে পারে। তো সোডিয়াম ক্লোরাইডের জন্য বা অজৈব লবণের জন্য কি ব্লাডের টেস্ট হচ্ছে নুনতা। আবার দেখো রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। কি বললাম আমি, রক্তের সান্দ্রতা, রক্তের সান্দ্রতা 5 গুণ বেশি পানির তুলনায়। এখন আসো সান্দ্রতা মানে কি, কোন একটা সান্দ্রতা আমরা
ঘনত্ব পড়ি বা সান্দ্রতা পড়ি। ঘনত্ব পড়ি হচ্ছে আমরা কি কঠিন পদার্থের ক্ষেত্রে, সান্দ্রতা হচ্ছে আমাদের তরল পদার্থের ক্ষেত্রে। সান্দ্রতা হচ্ছে কোনো একটা মানে তরল মাধ্যমে চলাচলের জন্য তার যে একটা বাধা, তার যে আপেক্ষিক ব্যাগ আছে, ওই ব্যাগে বাধা প্রদান করার যে একটা বল, মানে একটা বাধা প্রদানকারী বল হচ্ছে এই সান্দ্রতা। এখন রক্তের সান্দ্রতা পানি থেকে বেশি কেন? কারণ পানির মধ্যে কি মলিকিউল গুলো ছোট, কিন্তু রক্তের মধ্যে মলিকিউল গুলা কি বড়, রক্ত কণিকা আছে বড়। সো এই বড় থাকার কারণে কি তার বাধা দানকারী বলও বেশি, সো তার সান্দ্রতা হচ্ছে 5 গুণ বেশি। এখন রক্তকে কি বলা হয়? রক্তের একটা নাম, খুব ইম্পর্টেন্ট একটা ফিচার হচ্ছে রক্ত হচ্ছে নন নিউটোনিয়ান। নন নিউটোনিয়ান, নন নিউটোনিয়ান তরল বলা হয়। কেন? কারণ রক্ত হচ্ছে নিউটনের সান্দ্রতা সূত্র মানে না, সান্দ্রতা সূত্র মানে না। এখন আসো কেন সান্দ্রতা সূত্র মানে না? কারণ হচ্ছে নিউটনের ক্ষেত্রে, নিউটনের সান্দ্রতা সূত্রের ক্ষেত্রে সেটা কি করে? সেটা শুধুমাত্র আমার তাপমাত্রা আর চাপের উপর নির্ভর করে, কিন্তু এখানে ব্লাড কি করে? ব্লাড তার আপেক্ষিক ব্যাগের উপর, মানে আপেক্ষিক ব্যাগের হারের উপর নির্ভর করে। সো এই জন্য ব্লাডকে নন নিউটোনিয়ান তরল বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে ব্লাড কি নিউটোনিয়ান তরল নাকি নন নিউটোনিয়ান তরল। এখন আসো ব্লাডের মধ্যে এই যে বললাম সান্দ্রতা রক্তের কেন বেশি, বললাম যে রক্তকণিকা গুলা বিশেষ করে কেমন লোহিত রক্তকণিকা আর প্লাজমা প্রোটিনের কারণে এই কারণটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। লোহিত রক্তকণিকা আর হচ্ছে আমার প্লাজমা প্রোটিন, মেইনলি হচ্ছে এই দুই কারণে হয়ে থাকে। এটা কিন্তু এমসিকিউ এর মধ্যে আসে, তো আমাদের এটা একটু নোট ডাউন করে রাখতে হবে। এখন আসো আমরা পড়বো হচ্ছে রক্তের কাজ, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আমার এমসিকিউ এর মধ্যে আসে, আবার আমার সিকিউ এর একটা পেড কোশ্চেন আসে যে রক্তের কাজ কি। এটা তোমরা স্টার দিয়ে দাগায় রাখো। এখন আসো রক্তের কাজ। আচ্ছা ফার্স্টে আমরা বলি যে আমরা যখন খাবারটা পরিপাক হয়, পরিপাক কোথায় হয়েছে? আমার পাকস্থলীতে হয়েছে, ক্ষুদ্রান্তে হয়েছে, বৃহদান্তে কিছু অংশ শোষিত হয়েছে, এই সবগুলা তারপরে আমাদের বডির প্রত্যেকটা সেল কিভাবে পায়? দেখো আমাদের মাসেল হিসেবে তো আর খাদ্যের পরিপাক হয় নাই, আমাদের ব্রেনে তো আর খাদ্যের পরিপাক হয় না, কিন্তু প্রত্যেকটা অংশ কিভাবে আমাদের এই সাপ্লাই গুলা পাচ্ছে, পুষ্টি উপাদান গুলা পাচ্ছে। কারণ কি আমরা জানি নিউরন বা ব্রেনের প্রধান খাদ্য হচ্ছে কি গ্লুকোজ। সো এই যে নিউরনের প্রধান খাদ্য যে গ্লুকোজ, সে এটা কোথায় থেকে পাচ্ছে? এটা কি তোমাদের মনে কোশ্চেন আসে না, যেটা কিভাবে যায়? সো এই কথা হচ্ছে ব্লাড কাজে হচ্ছে, ব্লাডের মেইন কাজে হচ্ছে কি পরিবহন করা। ব্লাডের মেইন একটা ইন জেনারেল কাজ হচ্ছে পরিবহন করা। এখন সে কি কি পরিবহন করে তাই আমাদের করতে হবে, যে সে কি কি পরিবহন করে। সো ফার্স্টে কি আমাদের প্রধান যে আমরা যা কিছুই করি, মনে করো যা কিছুই পরিশ্রম করছি, কেন করছি? কিন্তু আমরা ভালো থাকতে পারি, ভালো থাকা মানে কি ভালো খাবার, ভালোভাবে একটু থাকতে পারি, এটাই সবকিছু মানে কি আমাদের খাবার দরকার। সো ব্লাডের কাজ হচ্ছে কি আমাদের পরিপাকৃত খাদ্যের পরিবহন, পরিপাকৃত খাদ্যের পরিবহন। এটা হচ্ছে ব্লাডের সর্বপ্রথম কাজ। সো পরিপাকৃত খাদ্য যখন পরিবাহিত হয়েছে প্রত্যেক বডিতে, সো পরিপাক হওয়ার ফলে, খাদ্য পরিপাক হওয়ার ফলে কি আমাদের বর্জ্য পদার্থ উৎপন্ন হয়েছে। সো বর্জ্য পদার্থ পরিবহন করাও কি আমার ব্লাডের কাজ। এখন এই বর্জ্য পদার্থগুলো কোন কোন অঙ্গে নিয়ে যায়, কোন কোন অঙ্গের মাধ্যমে বর্জ্য পদার্থ বের হয়ে যায়? বর্জ্য পদার্থ বের হয়ে যায় মেনলি কিসের মাধ্যমে? বৃক্ষের মাধ্যমে কি বের হয়ে যায়? আমরা জানি বৃক্ষের মাধ্যমে কি ইউরিন বের হয়, বৃক্ষের মাধ্যমে আমার ইউরিন যায়। আরেকটা কি আছে? আরেকটা আছে আমাদের ত্বক। ত্বকের মাধ্যমে কি আমাদের যে ঘাম হয়, আমরা যে ঘামি, বা ত্বকের মধ্যে ঘর্মগ্রন্থি আছে, এই ঘর্মগ্রন্থির মাধ্যমে আমাদের এখান থেকে কি লবণের সাথে পানি বের হয়ে যায় প্রতিদিন। তারপরে কি আমাদের যকৃত কিছু বর্জ্য পদার্থ বের করার কাজে হেল্প করে। আবার দেখো আরেকটা কি আছে আমাদের ফুসফুস, আরেকটা সবচেয়ে মেন অঙ্গ, যার মাধ্যমে আমাদের কার্বন ডাই অক্সাইড নামক বর্জ্য পদার্থ, যেটা সবচেয়ে ক্ষতিকর, সবটা বের হয়ে যায়, তা কি ফুসফুসের মাধ্যমে বের হয়ে যায়। তার মানে কি আমি বৃক্ষ পেলাম, তারপরে যকৃৎ পেলাম, ত্বক, ফুসফুস, এগুলা কি হিসাবে কাজ করছে? এগুলো আমাদের বর্জ্য পদার্থ বের করে দেওয়ার অঙ্গ হিসাবে কাজ করছে। আর কি পাই আমরা রক্তের কাজের মধ্যে? বিপাক নিয়ন্ত্রিত দ্রব্যাদি পরিবহন। বিপাক নিয়ন্ত্রিত কি? এই যে আমাদের বডিতে যে ডাইজেস্ট হলো খাবারগুলা, এখন এই যে ডাইজেস্টকৃত খাবারগুলোকে আমাদের হয়ে কি বসে থেকে লাভ আছে না, তাদেরকে আমাদের শক্তি উৎপন্ন করতে হবে। সো এটা হচ্ছে বিপাক কাজ।
বিপাক কাজ মানে কি, তার আমাদের বডিতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেগুলাই হচ্ছে বিপাক কাজ। সো বিপাককৃত দ্রব্যাদি পরিবহন। এখন এই বিপাক সম্পন্ন হওয়ার জন্য আমাদের কিছু দ্রব্যের প্রয়োজন হয়, যেগুলো আমাদের বিভিন্ন অঙ্গে যেতে হবে, তারপরে আমাদের বিপাক সম্পন্ন হবে। মনে করো সেগুলো কি? ফার্স্টে যার নাম আসে তা হচ্ছে হরমোন। হরমোন কি? হরমোন হচ্ছে আমাদের প্রতিটা মানে কাজের মধ্যে স্টিমুলেট প্রদান করে। মানে ব্রেন থেকে বিভিন্ন স্টিমুলেশন নিয়ে আসে হরমোনের মাধ্যমে, নার্ভ গুলা নিয়ে আসে, তারপরে হরমোন তৈরি হয় বিভিন্ন অঙ্গ থেকে। যেমন মনে করো আমাদের বডিতে আমাদের যখন পাকস্থলীতে যায় খাবার, তখন কি সেখানে গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত হয়, আবার আমাদের ক্ষুদ্রান্তে কোলেসিস্টোকাইনিন, পেনক্লোজামিন নিঃসৃত হয়। এরকম বিভিন্ন হরমোন আমাদের বডিতে খুব হেল্প করে। হরমোন কি জিনিস? সেটা হচ্ছে একটা নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে সে অন্য একটা জায়গায় গিয়ে কি কাজ করে, রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কাজ করে। হরমোন আছে, তারপরে কি আমার অ্যান্টিবডি, অ্যান্টিবডি, তারপরে কি অক্সিজেন, ভিটামিন, এই সবগুলো উপাদান কিসের মাধ্যমে বাহিত হয়? সবগুলো উপাদান বাহিত হয় হচ্ছে আমাদের এই ব্লাডের মাধ্যমে। এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আসে হচ্ছে যে এনজাইম কিন্তু ব্লাডের মাধ্যমে বাহিত হয় না। এটা কিন্তু তোমরা একটু ভালো করে নোট করে রাখো। এই যে এনজাইম, এনজাইম কিন্তু ব্লাডের মাধ্যমে বাহিত হয় না, কারণ এনজাইম কি প্রত্যেকটা অঙ্গের জন্য নির্দিষ্ট, সে ওই অঙ্গেই থাকে। মানে ক্ষুদ্রান্তে নির্দিষ্ট এনজাইম আছে, পাকস্থলীতে আছে, তার বাহিত হওয়ার প্রয়োজন হয় না। সে যে জায়গায় উৎপন্ন হয় সেই জায়গায় কাজ করে, সে এনজাইম আমার বাহিত হওয়ার প্রয়োজন নাই। আমাদের এটা এমসিকিউ দেয় যে নিচে কোন বিপাক দ্রব্য দিয়ে পরিবাহিত হয় না রক্তের মাধ্যমে। তো আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই, হরমোন আর এনজাইমের মধ্যে উল্টাপাল্টা লাগে। হরমোন হচ্ছে যে একটা নালীবিহীন গ্রন্থি উৎপন্ন হবে, সে ব্লাডের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করবে। আর এনজাইম হচ্ছে সে যে মানে যে নির্দিষ্ট যে জায়গায় উৎপন্ন হয়েছে সেই জায়গায় কাজ করবে, মানে সেই জায়গায় সেলের মধ্যে কাজ করবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। আমরা আর কি কি পাই? আর হচ্ছে আমাদের শ্বসন গ্যাস পরিবহন। শ্বসন গ্যাস পরিবহন কি হবে? এই যে দেখলাম আমরা ফুসফুসের মাধ্যমে কি হলো, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল, তাহলে এটা কি একটা শ্বসন গ্যাস। শ্বসন গ্যাস আমাদের বডিতে কয়টা আছে? বডিতে মেইনলি তো আমাদের শ্বসন গ্যাস অক্সিজেন আছে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে। সো এইগুলা কি অক্সিজেনকে ব্লাডের মাধ্যমে বাহিত হয়ে নিয়ে যায় হচ্ছে ফুসফুসে, আবার কি সরি অক্সিজেনটা আমাদের ফুসফুস থেকে ব্লাডের মধ্যে বাহিত হয়ে বডিতে আসে, আবার কার্বন ডাইঅক্সাইড কি বডি থেকে আমাদের ব্লাডের মাধ্যমে চলে যায় হচ্ছে আমাদের ফুসফুসে। এই পুরো একটা শ্বসন অধ্যায় মেকানিজম আমরা পড়বো, কিভাবে ব্লাডটা হেল্প করতেছে, কিভাবে ট্রান্সপোর্ট করতেছে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডকে। এরপরে কি হচ্ছে? পানি সাম্য নিয়ন্ত্রণ। পানি সাম্য নিয়ন্ত্রণ এটা কিভাবে করতেছে? দেখো, আমাদের দেহের মধ্যে যদি পানির পরিমাণ বেশি বেড়ে যায়, তখন কি করে এই ব্লাড কি করে এই অত্যাধিক পানিটা আমাদের বৃক্ষে নিয়ে যায়, পরে ইউরিয়ার মাধ্যমে বের হয়ে যায়। আবার যখন কম পড়ে যায় তখন কি সে আবার প্রাণী সাপ্লাই দিয়ে হচ্ছে প্রোটোপ্লাজমকে, যাতে আমাদের বডি মানে সেলগুলা সিক্ত থাকতে পারে। আবার কি আছে? দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, উষ্ণতা বা তাপ নিয়ন্ত্রণ। বডিতে যখন তাপ কোন একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলে কিন্তু আমাদের তাপ উৎপন্ন হয়। আমাদের যে এই যে বিপাক কাজ সম্পন্ন হচ্ছে, বা আমরা যখন এক্সারসাইজ করি তখন কি আমাদের শক্তি উৎপন্ন হয়, তখন আমাদের অক্সিজেনের খরচ হয়, বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তখন কি বডি কি গরম হয়। ওই যে তাপটা সারা বডিতে কি ছড়ায় যায়, কোন একটা নির্দিষ্ট অঙ্গে কিন্তু থাকে না, তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যেতাম। এই ছড়ায় কিসের মাধ্যমে? এই ব্লাডের মাধ্যমে কিন্তু ছড়ায়। আর কি আমার দেখলাম যে আমরা এখানে আয়নের সমতা রক্ষা করা হচ্ছে ব্লাড, ব্লাডের মধ্যে বিভিন্ন সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম থাকে। সো আয়নের সমতা রক্ষা করাও কি ব্লাডের কাজ। আরেকটা কি পেলাম? আয়নের সমতা রক্ষা করা। এখন দেখো, আরেকটা হচ্ছে দেহের প্রতিরক্ষা, যেটা আমরা সবাই জানি যে আমাদের ব্লাডের মধ্যে কি আছে? শ্বেত রক্তকণিকা আছে। শ্বেত রক্তকণিকার কি কাজ? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের ফেগোসাইটোসিস বা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে দেহকে প্রতিরক্ষা দান করা। দেহকে প্রতিরক্ষা দান করা এটা হচ্ছে ব্লাডের একটা অন্যতম কাজ। রক্ত তঞ্চন ঘটানো, এটা আমরা জানি, রক্ত তঞ্চন ঘটায়। যে অনুচক্রিকা তন্ত্র মানে কি? রক্ত জমাট বাঁধা, মানে অনুচক্রিকা কি করে? রক্তকে জমাট বাঁধায়। তারপরে আরেকটা কি আছে? সঞ্চয় ভান্ডার হিসাবে কাজ করে। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। সঞ্চয় ভান্ডার কিভাবে সঞ্চয় ভান্ডার হিসাবে কাজ করে? ব্লাডের মধ্যে কিন্তু আমাদের প্লাজমা প্রোটিন থাকে, আগে বলছি যে প্লাজমা প্রোটিন আছে। এই প্লাজমা প্রোটিন গুলা কি হয়? যখন আমরা স্টারভেশন বা ফাস্টিং অবস্থা থাকি, মানে যখন আমরা উপবাসে থাকি, তখন কি হয় আমাদের বডি থেকে তো আমরা খাবার নেই না, তখন এই যে প্লাজমা প্রোটিন গুলা থাকে সেগুলা ভেঙে প্লাজমা প্রোটিন থেকে আমাদের কি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়।
ভেঙে কি হয়, এগুলা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিড গুলা তারপরে কি করে, এই আমরা যখন গ্লাইকোলাইসিস করব তখন আমরা বুঝবো যে কি আছে। অ্যামাইনো অ্যাসিড গুলো কি করে, গ্লুকোজ তৈরি করে। কিভাবে গ্লুকোজ তৈরি করে, এই যে প্রক্রিয়াটার নাম সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। যখন আমরা পরিপাক অধ্যায় পড়বো তখন এটা আলোচনা করবো যে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে শর্করা উপাদান থেকে শর্করা তৈরি করার প্রক্রিয়া। সেই প্লাজমা প্রোটিন গুলা ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড গুলা গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। কোনো ওয়ার্ডের শেষে জেনেসিস কথা মানে হচ্ছে সে কি, তৈরি করা। আর নিও মানে হচ্ছে নতুন, মানে নতুন একটা পদার্থ থেকে আমাদের গ্লুকোজ তৈরি হলো। সো এটা হচ্ছে এভাবে সঞ্চয় ভান্ডার হিসাবে কাজ করে হচ্ছে এই প্লাজমা প্রোটিন। তারপরে কি আমাদের অম্লকারের সাম্যতা বজায় রাখে। আগে বলছি ব্লাডের একটা নির্দিষ্ট পিএইচ দরকার, না হলে কি আমাদের কাজ করতে পারবে না। সো অম্লকার সমতা বজায় রাখে হচ্ছে আমাদের এই ব্লাড। তারপরে আমরা আর কি দেখি, রোগ নির্ণয়। দেখো ব্লাডের যখন কোন ধরনের রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায় বা কোন ধরনের একটা পরিমাণ যদি কমে যায়, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এগুলো চেক আপের মাধ্যমে বোঝা যায় যে ব্লাডে কোন ধরনের প্রতিক্রিয়া আছে, ব্লাডের কোন অংশ সমস্যা দেখা দিচ্ছে, এইভাবে রোগ নির্ণয় করা যায়। তো এগুলো হচ্ছে আমাদের ব্লাডের কাজ। এইভাবে ব্লাড যে কাজগুলো কিন্তু পরীক্ষায় আসে, সিকিউ আমাদের এমসিকিউ এর মধ্যে আসে নিচে কোনটা ব্লাডের কাজ নয়, এইভাবে আসে। রক্তকণিকা গুলো আর রক্ত রসটা আমরা কিভাবে আলাদা করব, সেটার জন্য আমাদের সেন্ট্রিফিউজ যন্ত্র ইউজ করা হয়। এই সেন্ট্রিফিউজের মাধ্যমে আমরা কিভাবে আলাদা করি, দেখো একটা ফার্স্টে আমাদের টেস্ট টিউবে একটা ব্লাড নেওয়া হয়। টেস্ট টিউবে যদি একটা ব্লাড নেওয়া হয় তাহলে প্লাজমা বা রক্ত রসটা রক্তকণিকা গুলো সেগুলো আলাদা হয়ে যায়। এই যে এতটুকু পোর্শন মনে করা হচ্ছে আমাদের প্লাজমা পাইলাম। প্লাজমা, তারপর এই যে এতটুকু পোর্শনে হচ্ছে এক ধরনের রক্তকণিকা আর এতটুকু পোর্শন হচ্ছে আরেক ধরনের রক্তকণিকা পেলাম। এখন দেখো এই যে প্লাজমার মধ্যে প্লাজমা কত পার্সেন্ট পাবো, আমি প্লাজমা পাবো হচ্ছে আমাদের 55%। সো আমাদের যে বডিতে যে রক্ত থাকে, রক্তের মধ্যে প্লাজমা পরিমাণ কত, প্লাজমা পরিমাণ হচ্ছে 55%। আর হচ্ছে মোট রক্তকণিকার পরিমাণ হচ্ছে আমাদের 45%। তার মধ্যে এই যে শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা হচ্ছে আমার 1%। আর বাকি আমার যে 44% আছে, এই যে এই পোর্শনটা, এই যে আমার বাকি 44% যেটা, সেটা হচ্ছে আমার আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। এইভাবে সেন্ট্রিফিউজ যন্ত্রকে আমাদের 300 বার ঘোরানোর মাধ্যমে এই টেস্ট টিউবটা আমার সেন্ট্রিফিউজ যন্ত্রে দেওয়া হয়। তারপরে আবার প্লাজমা আর ব্লাডটা আলাদা হয়ে যায়। আমরা এইভাবে মেজার করি যে আমাদের প্লাজমা কতটুকু আছে আর হচ্ছে রক্তকণিকা কতগুলো আছে, কতটুকু আছে। এখন আসো যা দেখি যে রক্তের মধ্যে উপাদানগুলো কিভাবে থাকে। দেখো রক্তকে আমরা ফার্স্টে কিভাবে ভাগ করছি, রক্ত রস আর হচ্ছে রক্ত কণিকা। রক্ত রস আর হচ্ছে রক্ত কণিকা। আমরা আজকে কথা বলবো হচ্ছে রক্ত রস নিয়ে। রক্ত রসের পরিমাণ কত, 55%। আর এই যে রক্ত কণিকার পরিমাণ কত পাইলাম, 45%। এখন আসো এই যে রক্ত রসের মধ্যে উপাদানগুলো কিভাবে ভাগ করে, আমি পানি আর কঠিন পদার্থে ভাগ করা হয়। পানি আর হচ্ছে আমার কি কঠিন পদার্থ। পানির পরিমাণ কত, রক্তের রসে পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%। এটা কিন্তু আমরা গুলায় ফেলি যে আমাদের প্রোটোপ্লাজমের পানির পরিমাণ কত। যদি আমার কত প্রশ্ন আসে হচ্ছে প্রোটোপ্লাজমের কথা, প্রোটোপ্লাজমের পানির পরিমাণ কিন্তু
60 থেকে কি 70% থাকে। আর আমাদের ব্লাডের যে পানির পরিমাণ তা হচ্ছে 90 থেকে 92%। এই দুটা কথা কিন্তু আমরা প্রায়শই ভুলায় ফেলি। আর এখানে কঠিন পদার্থের পরিমাণ কত? কঠিন পদার্থ হচ্ছে আমার 8 থেকে 10%। এই যে কঠিন পদার্থের মধ্যে কঠিন পদার্থকে আমি কয় ভাগে ভাগ করতে পারি, সেটাকে আমি আবার 2 ভাগে ভাগ করব, জৈব পদার্থ আর হচ্ছে আমার অজৈব পদার্থ। জৈব আর হচ্ছে কি অজৈব। এই যে জৈব পদার্থের পরিমাণ কত, সেটা হচ্ছে আমার 7 থেকে 9%। মানে আমাদের বডিতে জৈব পদার্থের পরিমাণ বেশি, আর অজৈব পদার্থ হচ্ছে মাত্র 0.9%। এই যে পার্সেন্টেজ গুলো একটু কষ্ট করে শিখতে হবে আমাদের, এই পার্সেন্টেজ গুলো আমাদের কিন্তু পরীক্ষায় আসে। তো জৈব পদার্থের মধ্যে এখন কি কি আছে আমরা সেটা দেখি। জৈব পদার্থের অংশগুলোর মধ্যে ভাগ করা যায়, ফার্স্টে হচ্ছে আমার প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন, তারপরে ভাগ করবো আমি নাইট্রোজেন গঠিত পদার্থ। আর কি পাবো আমরা, এগুলা ছাড়াও ব্লাডে আর কিছু অন্যান্য পদার্থ থাকে। আর এই যে অজৈব পদার্থের মধ্যে, এগুলোর মধ্যে নরমাল আমাদের আয়ন গুলা থাকে, যেমন সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, এরকম আয়ন গুলা থেকে হচ্ছে অজৈব পদার্থগুলোর মধ্যে। এখন দেখো, ফার্স্টে আমরা আসি নাইট্রোজেন গঠিত পদার্থগুলোর মধ্যে কি কি আছে। নাইট্রোজেন গঠিত পদার্থের মধ্যে আমাদের মধ্যে দেহে আছে হচ্ছে ইউরিয়া, তারপরে আছে কি ইউরিক অ্যাসিড। এগুলো নিয়ে আমরা ডিটেলস করবো হচ্ছে বর্জ্য নিষ্কাশন অধ্যায়ের মধ্যে। ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, এগুলা কিন্তু আসে। যে নিচে কোনটা আমার নাইট্রোজেন গঠিত পদার্থ, জ্যান্থিন আর কি অ্যামোনিয়া। এখন কথা হচ্ছে, এই যে এগুলা কি ধরনের পদার্থ, এগুলা হচ্ছে কিন্তু অপ্রোটিন। এগুলা হচ্ছে অপ্রোটিনজাত অংশ, এগুলা কিন্তু প্রোটিন না। সো আমাদের কিন্তু নিচে বলে নিচে কিন্তু অপ্রোটিন অংশ। সো নাইট্রোজেন গঠিত পদার্থগুলো হচ্ছে অপ্রোটিন অংশ, মানে এটা প্রোটিন জাতীয় পদার্থগুলো পরে এগুলা বর্জ্য পদার্থ হিসেবে উৎপন্ন হয়। সো প্লাজমা প্রোটিন আসি, প্লাজমা প্রোটিন নিয়ে আমরা বিশদ আলোচনা করব। প্লাজমা প্রোটিনের মধ্যে কি কি আছে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন। ফার্স্টে আসে আমি অ্যালবুমিন, অ্যালবুমিন, তারপরে কি গ্লোবিউলিন, পরে কি আমার ফাইব্রিনোজেন, আর কি আমার প্রোথ্রম্বিন। এখন আসো, এই যে প্লাজমা প্রোটিন গুলা ব্লাডে, কিন্তু এই প্লাজমা প্রোটিন খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সেই প্লাজমা প্রোটিনের কাজগুলো আমরা একটু দেখি, কি কি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সর্বপ্রথম যে প্লাজমা প্রোটিনের কথা আসে সেটা বলি, আমরা অ্যালবুমিন নিয়ে কথা বলি আগে। অ্যালবুমিন হচ্ছে কত পার্সেন্ট থাকে, অ্যালবুমিন থাকে হচ্ছে আমাদের 80%। এখন আমাদের ব্লাডে আগে দেখি যে কত প্লাজমা প্রোটিনের পরিমাণ কত। ব্লাডের মধ্যে এই যে প্লাজমা প্রোটিনটা আছে, তার পরিমাণ হচ্ছে 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার। এই যে মেজারটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন দেখো, বডিতে যে 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার, আমি কি এক ব্যবহার করেছি, গ্রাম পার ডেসিলিটার। এই এককটা আমাদের বডিতে এই প্লাজমা প্রোটিন আর হচ্ছে হিমোগ্লোবিন, এই দুইটা পরিমাণ প্রকাশ করতে মেনলি আমাদের বডিতে গ্রাম পার ডেসিলিটারটা বেশি ইউজ করা হয়। এই যে প্লাজমা প্রোটিন গুলোর মধ্যে কোনটা কোথায় উৎপন্ন হয়, তারপর অ্যালবুমিন, তারপরে কি গ্লোবিউলিন, অ্যালবুমিন,
গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আর লাস্টটা কি? প্রোথ্রম্বিন। এই যে সবগুলোর মধ্যে দেখো গ্লোবিউলিনের আবার আমার 3টা সাবটাইপ আছে, আলফা, বিটা আর গামা। এই সবগুলা প্লাজমা প্রোটিন আমার কোথায় থেকে উৎপন্ন হয়? সবগুলা প্লাজমা প্রোটিন উৎপন্ন হয় আমার লিভার বা যকৃৎ থেকে, শুধুমাত্র এই গামা গ্লোবুলিনটা বাদে। এই গামা গ্লোবুলিনটা বাদে বাকি যতগুলো প্লাজমা প্রোটিন আছে, এই গামা গ্লোবুলিন বাদে বাকি যতগুলো প্লাজমা প্রোটিন সবগুলো আমার লিভার থেকে উৎপন্ন হয়। শুধুমাত্র গামা গ্লোবুলিনটা উৎপন্ন হয় কোথা থেকে? এটা হচ্ছে আমাদের প্লাজমা সেল থেকে উৎপন্ন হয়। প্লাজমা সেল, এই গামা গ্লোবুলিনের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি? অ্যান্টিবডি। এটা কি আমার প্লাজমা সেল কাকে বলা হয়? আমাদের যে বি লিম্ফোসাইট আছে, এই বি লিম্ফোসাইট ম্যাচুরেশনের মাধ্যমে আমাদের প্লাজমা সেল তৈরি করে, ওই প্লাজমা সেল থেকে আমাদের গামা গ্লোবুলিন তৈরি হয়। আর বাকি যতগুলো আমাদের প্লাজমা প্রোটিন আছে সবগুলো আমাদের লিভার থেকে তৈরি হয়। সাইটের পরিচয় হচ্ছে লিভার। এখন আসলে অ্যালবুমিন কি? দেখলাম যে আমাদের বডির 80% হচ্ছে অ্যালবুমিন থাকে, অ্যালবুমিন প্লাজমা প্রোটিন থাকে। এখন এটা কি কাজ? ফার্স্টে আমরা পড়ছিলাম কি অ্যালবুমিন কি সঞ্চয় ভান্ডার হিসাবে কাজ করে, মানে কি প্লাজমা প্রোটিন গুলো সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। সো অ্যালবুমিন কি? ওই যে প্রোটিন রিজার্ভার বা সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। সো অ্যালবুমিন সম্বন্ধে যদি আমরা লিখি, সে কি করছে? সঞ্চয় ভান্ডার, যেহেতু তার পরিমাণ সবচেয়ে বেশি। আবার কি করে? সে কি করে? কলয়েড অসমোটিক প্রেসার, বাকি আমাদের কলয়েড অভিস্রবণিক চাপ, অভিস্রবণিক চাপ মেনটেন করে। এখন কোশ্চেন আসে যে প্রায় 80% অভিস্রবণিক চাপ মেনটেন করে হচ্ছে এই যে অ্যালবুমিনটা। এখন কোশ্চেন আসে যে অভিস্রবণিক চাপ রক্ষা করে কোনটি? প্লাজমা প্রোটিন। অপশনে প্লাজমা প্রোটিন থাকলে প্লাজমা প্রোটিন, আর না থাকলে অ্যালবুমিন। এখন এসে কলয়েড অসমোটিক প্রেসার মানে কি? আমাদের এখানে কলয়েড বলতে কি বোঝায়? কলয়েড মানে হচ্ছে কোন কোন পদার্থগুলোকে কলয়েড বলি? যেমন মনে করো প্রোটিন, বড় বড় যে মলিকিউল গুলো সেগুলো হচ্ছে কলয়েড। প্রোটিন, তারপরে হচ্ছে কি? দেখো এখানে কি আছে? প্রোটিন, প্রোটিন, তারপরে আমরা জানি গ্লাইকোজেন বা স্টার্চ। এই যে বড় মলিকিউল যে পদার্থগুলো, এই সবগুলো হচ্ছে কলয়েড পদার্থ বলা হয় এগুলাকে। এই কলয়েড পদার্থগুলা কি করে? এরা হচ্ছে অভিস্রবণিক চাপ মেনটেন করতে পারে। এখন ব্লাডের মধ্যে প্রোটিন কি করতেছে? এই প্লাজমা প্রোটিন গুলো কি করতেছে? অভিস্রবণিক চাপ কিভাবে মেনটেন করছে? এই যে তারা কি করে? ব্লাড ভেসেল গুলোর মধ্যে পানিকে ড্র করে রাখে, মানে নিয়ে আসে, মানে ব্লাড ভেসেল গুলোর মধ্যে পানিকে নিয়ে আসে। ব্লাড ভেসেলে পানি ড্র করে, মানে কি? ড্র করে বা পানিকে ধরে রাখে। এইভাবে কি ব্লাড ভেসেল গুলাকে কি ডাইলেট করে রাখে হচ্ছে এই প্লাজমা প্রোটিন গুলা। এখন দেখো এছাড়া এই অ্যালবুমিনের কি কাজ? অ্যালবুমিনের আরো কাজ হচ্ছে এটাকে আমার সান্দ্রতা রক্ষা করে, সান্দ্রতা বজায় রাখে, সান্দ্রতা বজায় রাখে। তারপরে কি করে? তারপরে হচ্ছে বাফার হিসাবে কাজ করে, মানে কি অ্যাসিড বেসের ব্যালেন্স রক্ষা করে। তারপর এরা এরা এই যে প্লাজমা প্রোটিন গুলা, তারা কিন্তু প্রোটিন কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করে। ক্যারিয়ার হিসেবে কি? মনে করো ব্লাডের মানে ব্লাড কিভাবে একটা জিনিস মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়, এই প্রোটিন গুলা হেল্পে। প্রোটিন এগুলা কি করে? লিপিড বা কি আমাদের স্নেহ জাতীয় পদার্থগুলা, তারপরে বিভিন্ন হরমোন, তারপরে বিভিন্ন ওষুধ খাওয়ার ফলে এগুলা ব্লাডের মাধ্যমে কিভাবে যায়? এই অ্যালবুমিন হেল্প করে ক্যারিয়ার হিসাবে। কি হিসাবে হেল্প করতেছে অ্যালবুমিন? আমার ক্যারিয়ার হিসাবে হেল্প করতেছে, ক্যারিয়ার হিসাবে হেল্প করে হচ্ছে অ্যালবুমিন। সো অ্যালবুমিনের কাজ কিন্তু অনেক বড়।
এখন আমার অ্যালবুমিন কথা যদি একভাবে বলি তাহলে কি হচ্ছে, অ্যালবুমিন হচ্ছে কলয়েড অসমেটিক প্রেসার বজায় রাখছে, তারপরে কি করতেছে, তারপরে আমার প্রোটিন রিজার্ভ হিসেবে কাজ করছে, তারপরে আমার বাফার হিসেবে কাজ করছে। আবার কি আমাদের বিলিরুবিন, হরমোন, ড্রাগস এগুলা ক্যারিয়ার হিসেবে কাজ করে হচ্ছে এই প্লাজমা প্রোটিন গুলো। এগুলো হচ্ছে এক কথায় আমার এই অ্যালবুমিনের কাজ, অ্যালবুমিন প্লাজমা প্রোটিনের কাজ। এখন দেখো গ্লোবিউলিনের আমি কি করছিলাম, গ্লোবিউলিনের মধ্যে আমি কতগুলো সাব টাইপ করছিলাম। গ্লোবিউলিন কি করে 80% কলয়েড অসমেটিক চাপটা আমার নিয়ন্ত্রণ করছে কি, গ্লোবিউলিন। 80% আমার কলয়েড অসমেটিক প্রেসার নিয়ন্ত্রণ করছে অ্যালবুমিন। আর বাকি কত 20% নিয়ন্ত্রণ করে হচ্ছে কি, 20% নিয়ন্ত্রণ করে হচ্ছে আমার এই গ্লোবিউলিন। এই গ্লোবিউলিনের মধ্যে আমার সাব টাইপ আছে হচ্ছে আলফা, বিটা, গামা। সেই গামাটা কি দেখছিলাম, গামাটা কি আমার অ্যান্টিবডি হিসেবে কাজ করছিল, গামাটা আমার অ্যান্টিবডি হিসেবে কাজ করছিল। আবার এরা কি সান্দ্রতাও মেনটেন করে, বললাম না সান্দ্রতা বজায় রাখে কে, সান্দ্রতা বজায় রাখে হচ্ছে লোহিত রক্তকণিকা আর হচ্ছে প্লাজমা প্রোটিন গুলা। এরপরে যে বাকি দুটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়ছিলাম আমরা, ফাইব্রিনোজেন আর হচ্ছে আমার প্রোথ্রম্বিন। এই যে ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লাজমা প্রোটিন। তারা শুধু এই প্লাজমা প্রোটিন হিসেবে কাজ করে না, এই দুটা কিন্তু আমার কি করে, ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন আসো ক্লটিং ফ্যাক্টর কি, যারা কি ব্লাড ক্লট করতে হেল্প করে। অনুচক্রিকা যেসব ফ্যাক্টরের কারণে ব্লাড ক্লট করে বা ব্লাডকে জমাট বাঁধায়, রক্ত তঞ্চন ঘটায়, সেইগুলা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টরের প্রথম যে দুটো খুব ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর, যা ছাড়া আমাদের ব্লাড তঞ্চন হবে না, তা হচ্ছে ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রোথ্রম্বিন। এগুলার কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ব্লাড কোয়াগুলেশন হেল্প করে বা কি করে, ব্লাড ক্লটিং এ হেল্প করে। কোয়াগুলেশন মানে হচ্ছে ব্লাড ক্লটিং, কোয়াগুলেশন। এই ইংলিশ টার্মগুলো তোমরা একটু শিখে রাখো, অনেক সময় শিখে দেয়। ব্লাড কোয়াগুলেশন হেল্প করে কোন কোন প্লাজমা প্রোটিন, ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন। আমরা আজকে কি কি শিখলাম, যে প্লাজমা প্রোটিনের ইম্পর্টেন্ট অনেকগুলো কাজ শিখলাম। আর এই অন্যান্য পদার্থের মধ্যে থাকতে পারে মনে করো এনজাইম, এনজাইম থাকতে পারে, হরমোন থাকতে পারে, অ্যান্টিবডি থাকতে পারে, হরমোন, তারপরে কি বিলিরুবিন, বিলিভার্ডিন, এরকম পদার্থ কিন্তু থাকতে পারে। সো এই যে চারটা, এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই চারটা আমাদের খুব ভালোভাবে একদম মুখস্থ থাকতে হবে, যে কোথায় কত পার্সেন্ট আমার বডিতে কি কি আছে। সো এই ছিল আজকে আমাদের ব্লাড নিয়ে কথা। আমরা আগামী ক্লাসে ব্লাড কণিকা নিয়ে আবার আরবিসি, ডব্লিউবিসি, তারপর প্লাটিলেট নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।